আমার নাম সোহিনী। আমার এমন একটি পরিবারে বিয়ে হয়েছিল যেখানে আমার শ্বশুর ও বর ছাড়া আর কেউই ছিল না। ছেলেটির কোনো ভাই বা বোনও ছিল না। আমার শাশুড়ি অনেক আগেই মারা গেছিল। আমি শহরের মেয়ে, কিন্তু আমার বিয়ে হয়েছিল গ্রামে। আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল শহরেই বিয়ে করার, কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি। গ্রাম থেকে সম্বন্ধ এসেছিল আমার জন্য, এবং আমার বাবা মা পছন্দও করেছিল, কারণ ছেলেটি গ্রামে থাকলেও শহরেই জব করত এবং ভালো টাকা ইনকাম করত। তাই আমার বাবা মা চেয়েছিল ওই ফ্যামিলিতে বিয়ে হোক, তাহলে আমারও সুবিধে হতো। বাবা মা ভেবেছিল যখনই ছেলেটা শহরে আসবে কাজের জন্য, তার সঙ্গে আমিও চলে আসতে পারবো বাবার বাড়িতে। এখনকার যুগে প্রত্যেকটা বাবা মা চায় তাদের মেয়েদের যাতে ছোট ফ্যামিলিতেই বিয়ে হয়। ছেলেটি শহরে জব করত, কিন্তু শহরে থাকতো না। সে প্রত্যেক দিন নিজের গাড়ি নিয়ে যেত এবং সন্ধ্যাবেলায় অফিস থেকে বাড়ি ফিরে আসতো, কারণ গ্রামের বাড়িতে আমার শ্বশুর একাই থাকতো। বিয়ের আগে শুনেছিলাম ছেলেটির বাবা নাকি অন্ধ, চোখে দেখতে পায় না। তাই ছেলেটা নিজের বাবাকে ছেড়ে শহরে থাকতো না। তার বাবার খেয়াল রাখার জন্য সে প্রত্যেক দিন অফিস থেকে রাতের বেলা বাড়ি ফিরে আসতো। আমার বাবা মা এটা ভেবে বিয়ে দিয়েছিল যে আমাকে শ্বশুরবাড়িতে খুব বেশি একটা কাজবাজ করতে হবে না। যেহেতু আমি অনেক শিক্ষিত এবং শহরের মেয়ে, তাই এটা ভেবে বিয়ে দিয়েছিল আমার বাবা মা যে ওই বাড়িতে গিয়ে আমাকে খুব বেশি একটা কাজ করতে হবে না। তাই বাবা মা সম্বন্ধটা পছন্দ করেছিল। তারপর আমি বিয়ে হয়ে চলে আসি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যখন আমি শ্বশুরমশাইকে দেখেছিলাম তখন খুব কষ্ট হয়েছিল, কারণ সে তার একমাত্র ছেলের বিয়ে দেখতে পায়নি। বিয়ের আগেই শুনেছিলাম আমার শ্বশুর নাকি এই গ্রামের খুব ভালো লোক। এই গ্রামের লোক আমার শ্বশুরকে খুব মানে। তাই আমার খুব কষ্ট হয়েছিল, এত ভালো একটা লোকের সঙ্গে ভগবান কেন এত খারাপ করেছিল। আমার শ্বশুর প্রথম থেকেই অন্ধ ছিল না। আমার বিয়ের 3 বছর আগে উনি অন্ধ হয়ে গেছেন। আমার শ্বশুরের অন্ধ হয়ে যাওয়ার পরে এই বাড়িতে 12 মাসই কাজের মাসি লেগে থাকতো আমার শ্বশুরের দেখাশোনার জন্য। যেহেতু আমার বর সকালবেলা চলে যেত অফিসে এবং রাতে বাড়ি ফিরত, তাই সে যতটা পারত তার বাবার সেবা যত্ন করত, এবং তার চলে যাওয়ার পরে কাজের মাসিরা আমার শ্বশুরের দেখভাল করত। যেই কাজের মাসিটা একটা না 1 বছর ছিল আমার শ্বশুরের দেখাশোনার জন্য, সেই কাজের মাসিটা গত 3 মাস থেকে আর আসেনি। তাই সম্পূর্ণ চাপ আমার বরের উপরেই পড়ে যায়। শ্বশুরকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে জামা কাপড় পরিবর্তন করা, স্নান করানো, বাথরুম নিয়ে যাওয়া, এই সমস্ত কাজ করার পরে আমার বর অফিসে যেত। আমার শ্বশুর বরকে বলতো, বিয়ে করে বৌমাকে বাড়ি নিয়ে চলে আয়। বৌমা থাকলে তোর উপরে অত চাপ হবে না, বৌমা আমার দেখাশোনা করবে। শ্বশুরের চাপের জন্য বর আমাকে বিয়ে করে, যাতে তার দায়িত্বটা আমি পালন করতে পারি। এই সমস্ত কথা বিয়ের আগেই বর আমার বাবা মাকে বলেছিল। তার বাবার দেখাশোনা সে করে। বিয়ের দিন রাতে বর আমার খুব তারিফ করে এবং আমাকে বলে, এতদিন আমি বাবার সেবা যত্ন করেছি, এই দায়িত্বটা আজ থেকে তোমার ঘাড়ে দিচ্ছি। আমার অনুপস্থিতিতে বাবার খেয়াল রাখবে। বাবা খুবই সহজ সরল মানুষ। আমার ছাড়া বাবার আর এই দুনিয়াতে কেউ নেই। আমি জানি তুমি খুব বুদ্ধিমতী মেয়ে এবং তুমি সব কিছু সামলে নেবে। তোমার উপর আমার অনেক ভরসা আছে। তুমি দেখতে যতটা সুন্দর, তোমার ব্যবহার আরও সুন্দর। বরের মুখে আমার তারিফ শুনে আমি মুগ্ধ হয়ে যাই এবং তাকেও আমি ভরসা দিই শ্বশুরের দেখাশোনা এবং সেবা যত্ন আমি খুব ভালো করে করব। পরের দিন সকালবেলা আমার নাস্তা করার আগেই বর বাজার থেকে সকালে খাবার দাবার কিনে নিয়ে চলে এসেছিল। বলেছিল, তুমি এখন নতুন বউ, তাই 2 দিন আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে চলে আসব। 2-4 দিন পর থেকে তুমি তখন বাড়ির কাজকর্ম করবে। সেদিন শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন। টেবিলে বসে একসঙ্গে 3 জন মিলে খেতে বসলাম। বর আমার পাশে বসেছিল, শ্বশুর আমার সামনের চেয়ারেই বসেছিল। বর তার বাবাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। আমার শ্বশুর বেশিরভাগ সময় কালো রঙের চশমা পরে থাকতো। এইভাবে 2 থেকে 3 দিন কেটে যাওয়ার পরে আমি বাড়ির সমস্ত কাজের চাপ নিজের ঘাড়েই নিয়ে নিই। সকালবেলা বর নিজে খেয়ে দিয়ে এবং শ্বশুরকে খাইয়ে দিয়ে অফিসে চলে যেত। তখন আমি বাড়ির কাজকর্ম করতাম। জানি না কেন আমার মনে হতো আমার শ্বশুর আমার দিকেই যেন তাকিয়ে বসে আছেন। আমি রান্নাঘরে কাজ করতাম, আর ঠিক তার সামনের ঘরে আমার শ্বশুর বসে থাকতো এবং তার মুখের দিকে মাঝে মধ্যে তাকালেই দেখতাম উনি মনে মনে এবং মুচকি মুচকি আমার দিকে তাকিয়ে হাসছেন,
কারণ আমার বাবার বাড়িতে এরকম কোনো লোক ছিল না। শ্বশুরবাড়িতে এই প্রথম আমার শ্বশুরকে দেখেছিলাম যিনি অন্ধ ছিলেন। আমি জানতাম উনি চোখে দেখতে পান না, অন্ধ। কিন্তু তাও জানি না কেন আমার মনে হতো উনি আমার দিকেই তাকিয়ে আছেন। আমি এই বাড়ির নতুন বউ, তাই পাড়ার মহিলারা আমার সঙ্গে দেখা করতে আসতো। বরের অফিস চলে যাওয়ার পরে আমি বাড়ির কাজকর্ম করতাম। আর আমার শ্বশুর রান্নাঘরের সামনে চেয়ারে বসে আমার সঙ্গে অনেক কথা বলতেন। তার অন্ধ হওয়ার আফসোস আমাকে বলতেন এবং বলতেন আমার বৌমাকে আমি চোখে দেখতেও পাই না। এর থেকে কষ্ট আর কিছুই আমার কাছে নেই। আমার শ্বশুর অনেক ভালো লোক ছিলেন। বরের অফিসে চলে যাওয়ার পরে শ্বশুরের যা প্রয়োজন হতো আমার কাছেই চাইতো। আমি তখন নিয়ে গিয়ে শ্বশুরকে দিতাম। আমি বরকে জিজ্ঞাসা করেছিলাম তার বাবাকে ভালো ডাক্তারের কাছে কেন নিয়ে যায়নি। তার বাবা কি আর ঠিক হবে না? বর বলেছিল অফিসের কাজের জন্য সে যখন 6 মাস ট্রেনিংয়ে ছিল সেই সময় তার বাবা অন্ধ হয়ে গেছে। শ্বশুরের চোখের প্রবলেম আগে থেকেই ছিল, কিন্তু উনি কখনোই বরকে বলেনি। এবং বর যখন ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল তখন শ্বশুর যায়নি। উনি বলেছিলেন আমি অন্ধ হয়েছি, এটাই আমার কপাল। তাই আমাকে নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। আমার অনেক বয়সও হয়ে গেছে, যে কোনো টাইম আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। তাই আমাকে নিয়ে আর তুমি টাইম নষ্ট করো না। বরকে বলেছিলাম তোমার বাবা যাই বলুক না কেন, উনাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বর তখন বলেছিল আমার বাবা অনেক জেদি মানুষ, কারো কথাই শুনবে না। অনেক চেষ্টা করেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার, কিন্তু উনি আমার একটাও কথা শোনেননি। আজ এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, হয়তো বা ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলেও উনার চোখ আর ভালো হবে না। বাবা এটা ভয় পাচ্ছে হয়তো এই বয়সে উনাকে চোখের অপারেশন করতে হবে। এই ভয়ের কারণে উনি ডাক্তারের কাছে যেতে চান না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। বর যখন অফিসে চলে যেত তখন আমি নিজে ইচ্ছে মতন বাড়িতেই কাজ করতাম। আমি জানতাম আমার শ্বশুর অন্ধ, তাই গায়ে ঠিকঠাক কাপড় দিতাম না। যেহেতু অনেক গরমের দিন বাড়ির সমস্ত কাজবাজ আমি নিজেই করতাম, কিন্তু আমার প্রায় দিনই সন্দেহ হতো এটা ভেবে যে আমার শ্বশুর আমার দিকেই তাকিয়ে আছেন। তারপরে আবার ভাবতাম এটা আমার মনের ভুল ধারণা, একটা অন্ধ মানুষ কি করে আমাকে দেখতে পারে। তাই আমি ঘরের কাজকর্ম করার সময় নিজের কাপড় চোপড়ের অতটা খেয়াল রাখতাম না। যেহেতু আমি বাড়িতে একা, সকালের খাবার আমার বর শ্বশুরকে খাইয়ে দিত এবং দুপুরের খাবারটা আমাকেই খাইয়ে দিতে হতো। বেশ কিছুদিন কাটার পরে বরকে ট্রেনিংয়ের জন্য বাইরের রাজ্যে যেতে হয়। বরকে বারণ করেছিলাম আমাকে ছেড়ে যাতে না যায়, কারণ আমি জানতাম একা একা আমাকে ভালো লাগবে না। আমি বরকে বলেছিলাম তুমি যতদিন বাইরে ট্রেনিংয়ে থাকবে ততদিনের জন্য আমাকে বাবার বাড়িতে রেখে দিয়ে এসো। কিন্তু বর বলেছিল তুমি এরকমভাবে আমার বাবাকে ফেলে যেও না প্লিজ। বাবা একা হয়ে গেলে অনেক কষ্ট হবে। তাই তুমি এই বাড়িতেই থাকো এবং বাবার খেয়াল রাখো। বর আমাকে অনেক ভালোবাসতো। আমি জানতাম সে 1 মাসের জন্য বাইরে ট্রেনিংয়ে থাকলে এই বাড়িতে আমাকে একা একা ভালো লাগবে না। কিন্তু সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল আমি যাতে শ্বশুরকে ফেলে বাবার বাড়িতে না যাই। বরের এই মায়াভরা মুখ দেখে তার কথার অমান্য করতে পারিনি। তাই আমি শ্বশুর বাড়িতে থেকে যাই। যাওয়ার আগে বর এটাই বলে দিয়ে যায় শ্বশুরের জামা কাপড় যাতে আমি চেঞ্জ করে দিই। আমি তখন বরকে বলেছিলাম তোমার বাবার সমস্ত কাজ করে দেব, কিন্তু আমি জামা কাপড় চেঞ্জ করাতে পারবো না। বর তখন বলেছিল তোমার বাবার এরকম অবস্থা হলে এবং তোমার বাবার আগে পরে কেউ না থাকলে তুমি কি তোমার বাবার সেবা করতে না? আমি তখন বরকে বলেছিলাম অবশ্যই করতাম। তখন বর বলে তুমি এটাই ভাবো এটা তোমার নিজের বাবা, এই ভেবে তুমি আমার বাবার জামা কাপড়টা চেঞ্জ করে দিও প্লিজ। বরের মুখের দিকে তাকিয়ে আমি আর না করতে পারিনি। তারপর বর চলে যায় 1 মাসের জন্য ট্রেনিংয়ে। বরের চলে যাওয়ার পরে আমার অনেক মন খারাপ ছিল। ওদিকে বরের চলে যাওয়ার 1 ঘন্টা পরে আমার শ্বশুর নিজের ঘর থেকে আমাকে ডাক দেয়। গিয়ে দেখি উনি একটা ছোট্ট প্যান্ট পরে আছেন এবং খালি গায়ে আছেন। তখন আমাকে বলেন বৌমা, আমার শার্টটা খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কোথায় আছে, আমাকে একটু শার্টটা খুঁজে দাও। তারপর আমি দেখি বিছানাতেই শার্টটা রাখা আছে। আমি উনার হাতে দিতেই আমাকে বলে শার্টটা আমাকে পরিয়ে দাও। শার্টটা পরিয়ে দিয়ে আমি চলেই যাচ্ছিলাম। তখন আবার আমাকে ডেকে বলে আমার প্যান্টটাও খুঁজে পাচ্ছি না, কোথায় আছে, আমার প্যান্টটা একটু খুঁজে দাও। তারপর আমি উনাকে প্যান্টটাও খুঁজে দিই। তারপর দেখি উনি শার্টের বোতামটা উল্টো পাল্টাভাবেই লাগিয়ে দিয়েছেন। আমার দেখে খারাপ লেগেছিল, তাই আমি আবার ঠিকঠাক করে শার্টের বোতামগুলো লাগিয়ে দিই। তারপরে উনি আমাকে বলেন আমার চুলটাও একটু আঁচড়ে দাও বৌমা। আমি চুলটাও আঁচড়েই দিচ্ছিলাম। উনি বিছানাতে বসেছিলেন এবং আমি দাঁড়িয়ে চুল আঁচড়ে দিচ্ছিলাম।
চুলটা আঁচড়ানোর সময় উনি নিজের হাতটা আমার কোমরে রেখে দিয়েছিলেন। তখন আমি ভয়ে চিরুনিটা ফেলে দূরে সরে গিয়েছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করেন, "কি হয়েছে বৌমা?" আমি বুঝতে পারি উনি হয়তো ভুলবশত বুঝতে পারেননি এবং আমার কোমরে হাত দিয়েছেন। আমি তখন কথাটাকে কাটিয়ে দিয়ে বললাম, "না, কিছু হয়নি। আমার রান্নাঘরে অনেক কাজ আছে। আমি এখন আসছি।" ওটা বলে আমি রুম থেকে চলে আসি বাইরে। বরের চলে যাওয়ার পরে আমার এত বেশি সংসারে কাজ বেড়ে যায় যে আমি এক মুহূর্ত আরাম করার টাইম পেতাম না। ঘরের কাজকর্ম করার সঙ্গে সঙ্গে আমার শ্বশুর সারাদিনই এটা সেটা করতে বলতো। কখনো বা বলতো পায়ে লাগছে, পা টিপে দাও। কখনো বা বলতো মাথায় লাগছে, মাথা মালিশ করে দাও। এইভাবে সারাদিন আমার কেটে যেত এবং আমি আরাম করারও টাইম পেতাম না। বরের চলে যাওয়ার পরে আমার শ্বশুর কোনো না কোনো বাহানায় আমাকে ছোঁয়ার চেষ্টা করতেন। আমি প্রথমে এই জিনিসগুলোকে ইগনোর করতাম, কিন্তু দেখি উনি প্রত্যেক দিনই আমাকে ছোঁয়ার কোনো না কোনো বাহানা খুঁজতেন। উনি অন্ধ বলে আমি এই কথাগুলোকে ইগনোর করে দিতাম, কিন্তু দিন দিন শ্বশুরের এই অভ্যেস আমাকে খারাপ লাগতে থাকে। আমি একদিন ভেবেছিলাম তার বাবার এই কাণ্ড কারখানাগুলো বরকে বলবো। তারপর দেখলাম বর আমার কথা কোনো মতেই বিশ্বাস করবে না, কারণ একটা অন্ধ বয়স্ক মানুষ এইসব নোংরামি কেন করবে। একদিন তো আমি অবাক হয়ে গেছিলাম শ্বশুরের কথা শুনে। উনি কথায় কথায় আমাকে ডাকতেন এবং ছোটোখাটো কাজগুলো আমাকে দিয়েই করাতেন। যেমন চুল আঁচড়ানো, জল খাওয়া, এই সমস্ত ছোটোখাটো কাজগুলোও তিনি আমাকে দিয়েই করাতেন। এবং সেদিন যখন আমি শ্বশুরকে ভাত খাইয়ে দিচ্ছিলাম তখন উনি আমাকে বলেন, তোমার ঘরে তুমি একা কেন ঘুমাচ্ছ? তুমি আমার ঘরেই ঘুমিয়ে যেতে পারো। তাহলে তোমার মন খারাপ করবে না। এই কথাটা শুনে আমার মনে হয়েছিল পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি যখন আমার ঘরে ঘুমাতাম তখন দরজার লক লাগিয়ে দিতাম। বাড়িতে আমাকে সারাদিন এত বেশি কাজ করতে হতো, তখন আমি খুব খিটখিটে মেজাজের হয়ে গেছিলাম। মাঝে মধ্যে শ্বশুরের উপরেও রাগ করতাম যখন উনি আমাকে শুধুই শুধুই নিজের ঘরে ডাকতেন। উনি আমাকে নিজের ঘরে ডাকতেন আর কেমন যেন উদ্ভট কথা বলতেন। বলতেন, "কাজ তো কোনোদিনই শেষ হবে না, সারা জীবন কাজ করতে হবে। তুমি আমার সাথেই বসে টাইম কাটাও।" উনার এই ধরনের কথাবার্তা শুনে আমার অনেক রাগ হতো এবং প্রত্যেকটা ছোটোখাটো কথায় আমাকে ডাকতেন ও যখন তখন আমার হাত ধরে বসে থাকতেন। তখন আমার খুব খারাপ লাগতো এবং উনার এরকম ধরনের ব্যবহার আমার খুব খারাপ লাগতো। আমার বাবা মা ভেবেছিল এত ছোট পরিবারে বিয়ে দিলে কাজের চাপ অনেক কম থাকবে, কিন্তু এখানে আসার পরে সম্পূর্ণ উল্টোটাই হয়েছিল আমার সাথে। এত বেশি কাজ করতে হতো যে আমাকে অনেক ক্লান্ত মনে হতো। এক মুহূর্ত আরাম করার সময় পেতাম না। একটা ছোট বাচ্চাকে যেমন মানুষ করে ঠিক সেইভাবে আমার শ্বশুরের সেবা যত্ন করতে হতো। একদিন দুপুরবেলা সমস্ত কাজকাম সেরে ভেবেছিলাম আরাম করব। তাই আমি ঘরে এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে আমার মনে হয় পায়ে কেউ যেন সুড়সুড়ি দিচ্ছে। চোখ খুলতেই দেখি আমার শ্বশুর সামনে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। তাকে জিজ্ঞেস করি, "আপনি এখানে কি করছেন? আপনার কি কিছু লাগবে?" তখন শ্বশুর আমার কাছে আসেন এবং আমার হাত ধরে নেন আর বলেন, "আমি তোমাকেই পেতে চাই।" ওনার কথা শুনে আমার মাথা ঘুরে ওঠে এবং তাড়াতাড়ি আমি হাত ছাড়িয়ে দিয়ে উনাকে বলি, "আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান।" উনি তখন আমাকে জড়িয়ে ধরেন এবং বলেন, "আমি তোমাকেই পেতে চাই।" ওনার কথা শুনে আমি ভয়ে কাঁপছিলাম এবং তাড়াতাড়ি উনাকে ঠেলে দিয়ে দূরে সরে যাই। তখন উনি শয়তানি হাসি হেসে বলেন, "আমি চোখে অন্ধ নয়, আমি সব কিছু দেখতে পাই।" উনার কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আমি বলি, "অনেক দিন আগে আমার সন্দেহ হয়েছিল আপনার উপরে। আপনি কেন তাহলে অন্ধ হওয়ার নাটক করেছেন?" শ্বশুর তখন বলে, "আমার ছেলে যখন নতুন নতুন জব পেয়েছিল তখন সে শহরেই থাকতো। আমি এখানে একা থাকতাম। সে তার কাজে এত বেশি মত্ত হয়ে গেছিল যে আমার খেয়াল করতো না। তার অ্যাটেনশন পাওয়ার জন্য আমি অন্ধ হওয়ার নাটক করি। এই কারণে আমি কোনোদিনই তার সঙ্গে ডাক্তারের কাছে যাইনি। আমি যখন অন্ধ হওয়ার নাটক করেছিলাম তখন সে বাড়ি থেকেই অফিসে যেত এবং আমার দেখাশোনা করত এবং আমাকে অনেক ভালোবাসতো। আমি জানতাম অন্ধ হয়ে গেলে সে আমাকে অনেক ভালোবাসবে এবং আমাকে ছেড়ে কোথাও যাবে না। তারপরে বিয়ে হয়ে তুমি যখন প্রথমে এই বাড়িতে আসো তখন তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। সেদিন থেকে আমি ভেবে রেখেছিলাম যেমন করেই হোক তোমাকে কাছে নিব। তুমি দেখতে এতটাই সুন্দর যে তোমাকে আমার পেতে ইচ্ছে করে।
শ্বশুরের এই নোংরা কথাগুলো শুনে আমি ওনাকে বলেছিলাম, আপনার লজ্জা করে না এইসব নোংরা কথা বলতে? আমি আপনাকে বাবার মতোই ভেবেছিলাম, কিন্তু আপনি নিজের ছেলে ও আমাকে ধোঁকা দিয়েছেন। তারপর শ্বশুর হাসে আর বলে, এই দিনের অপেক্ষায় আমি বসেছিলাম। আমার ছেলে প্রত্যেক বছর একবার করে ট্রেনিংয়ে যায়, তখন সে 1 থেকে 2 মাস বাইরে ট্রেনিংয়ে থাকে। আমি তখন শ্বশুরকে বলি, আপনার এই নোংরা চেহারা পুরো দুনিয়ার সামনে আমি নিয়ে আসব, আপনার ছেলেকে আমি সব সত্যি কথা বলে দিব। তখন শ্বশুর বলে, আমার ছেলে তোমার কথা কোনো দিনই বিশ্বাস করবে না। তুমি যখন ওকে এইসব কথা বলবে, সে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। তখন আমি কান্নাকাটি করে হাত জোড় করে বলি, দয়া করে আমার সঙ্গে কোনো খারাপ কাজ করবেন না, আমাকে যেতে দিন। তারপর উনি আমার দিকে এগিয়ে আসেন। তখন ভগবানের আমার উপরে দয়া হয়। দরজা থেকে আমার বর রেগে চিৎকার করে বলে, ওখানেই দাঁড়িয়ে যান। আমি ভয়ে কাঁদতে কাঁদতে চোখ খুলে দেখি আমার বর দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আগামীকাল 5ই জুন আমার জন্মদিন, তাই বর আজকে বাড়ি এসেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাড়িতে এসে তার বাবার আসল রূপ দেখতে পায়। ঘরে ঢুকে আমার বর তার বাবাকে মারধর শুরু করে এবং বলে, আমার লজ্জা করে তোমাকে বাবা বলতে। তোমার মতো নোংরা মানুষ আমার বাবা হতেই পারে না। এই কথা বলে সে আমাকে জড়িয়ে ধরে এবং আমিও বরকে জড়িয়ে ধরে অনেক কাঁদি। আজ বর ঠিক সময়ে না আসলে আমার শরীরের কোনো দাম থাকতো না এবং আমিও লজ্জা ও ঘৃণায় কাউকে মুখ দেখানোর যোগ্য থাকতাম না। তারপর আমার বর আমাকে নিয়ে শহরে চলে আসে। আমরা এখন শহরেই থাকি। আমার শ্বশুরের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমরা দুজন এখন অনেক ভালো আছি। যে লোকটাকে আমি নিজের বাবা ভেবে তার সেবা যত্ন করেছিলাম, উনার মনে এত পাপ ভরা ছিল কখনো ভাবতে পারিনি আমার সাথে এরকম কিছু একটা হয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতো এতটাই।